নমস্কার বন্ধুরা, ভালো রিটার্ন পেতে আজকাল অনেকেই মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন। একটা প্রশ্ন বারবার আসে যে কোন ফান্ডে এসআইপি করব। কোথায় এসআইপি করলে সবথেকে ভালো রিটার্ন পাওয়া যাবে? এসবিআই করব, এইচডিএফসিতে করব, আইসিআইসিআইয়ে করব, না কোথায় এসআইপি করব যেখানে ইনভেস্ট করলে সবথেকে ভালো রিটার্ন পাবো? আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে কিভাবে এসআইপি করলে আপনি সবথেকে ভালো রিটার্ন পেতে পারবেন। প্রথম পয়েন্ট, স্টার্ট আর্লি। মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করে আপনাকে ভালো রিটার্ন পেতে হয় তাহলে আপনাকে প্রথম যে দিকটার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা শুরু করতে হবে আর্লি। মানে আপনার বয়স যখন কম থাকবে তখন যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করতে পারেন তাহলে আপনার যে টাকাটা সেই টাকাটা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার কম্পাউন্ডিং হবার সুযোগ পাবে। আপনার টাকাটা অনেক দিন ধরেই মিউচুয়াল ফান্ডে খাটলে তাহলে সেখান থেকে আপনি বড় রিটার্ন পেতে পারবেন। মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করার আইডিয়াল এজ হলো আপনার বয়স যখন 20 কিংবা 30-এর কোটায় আছে তখন থেকে যদি আপনি ইনভেস্ট করা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার এই ইনভেস্টমেন্টের টেনিওরের শেষে কিন্তু একটা বড় লামসাম অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে আপনি যদি আগে থেকে শুরু করতে পারেন তাহলে কত অল্প টাকা ইনভেস্ট করেও কিন্তু আপনি বেশি টাকা পেতে পারবেন। মনে করুন আপনার ইনভেস্টমেন্টের টার্গেট হচ্ছে এটা যে আপনি রিটায়ারমেন্টের বয়সে মানে 60 বছরেতে 1 কোটি টাকা জমা করবে। এইবার যদি আমি মনে করি যে আপনি যেখানে ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ড থেকে অ্যাভারেজ 12% সিএজিআর হারে রিটার্ন এসেছে, তাহলে দেখা যাচ্ছে যদি আপনি 20 বছর বয়সেতে এসআইপিটা স্টার্ট করেন তাহলে আপনার জন্য 40 বছর ইনভেস্টমেন্ট পিরিয়ড থাকছে। তো যদি আপনি 20 বছরে শুরু করেন তাহলে মাত্র মাসে 842 টাকা করে যদি আপনি ইনভেস্ট করেন আগামী 40 বছর তাহলে কিন্তু আপনার ওই 1 কোটির টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে। এইবার যদি আপনি বয়স 30 বছরে শুরু করেন তাহলে কি হচ্ছে, আপনাকে কিন্তু বেশি টাকার এসআইপি করতে হবে কারণ আপনার ইনভেস্টমেন্ট টেনিওর এখানে কমে গেছে। আপনি 30 বছর ইনভেস্ট করবেন, সেই জন্য আপনার এসআইপি অ্যামাউন্ট হতে হবে 2833 টাকা। এরপর যদি আপনার এজ আরও বেশি হয়ে যায়, মনে করুন আপনি 40 বছর বর্তমান বয়সেতে ইনভেস্ট করছেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট টেনিওর আরও কমে গেছে, মাত্র 20 বছর সময় আছে আপনার হাতে ইনভেস্ট করার। তখন ওই 1 কোটি টাকা পেতে হলে আপনাকে এখন প্রতি মাসে 10,009 টাকার এসআইপি করতে হবে। এইবার যদি আপনার বয়স আরও বেশি হয়, যদি আপনি 50 বছর বয়সে গিয়ে এসআইপি শুরু করেন তাহলে আপনাকে প্রতি মাসে 43,041 টাকা দিয়ে ইনভেস্ট করলে তবেই কিন্তু আপনার ওই 60 বছর বয়সেতে 1 কোটি টাকা পাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি যদি শুরু করেন অল্প বয়সে তাহলে কত কম টাকা দিয়ে এসআইপি করলে আপনার হয়ে যাবে, কিন্তু সেই আপনি যদি দেরি করে শুরু করেন তাহলে কিন্তু আপনার এসআইপির অ্যামাউন্টটা আরও বেশি করে করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, ইনভেস্ট রেগুলারলি। মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনার রেগুলারিটিটা খুব ইম্পর্টেন্ট। আপনার ডিসিপ্লিন যেটা সেটাই হচ্ছে কি ফ্যাক্টর। প্রতি মাসে যখন আপনি এসআইপি করছেন সেই এসআইপিটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে, এটাকে স্কিপ করা যাবে না। কেন এই কথা বলছি, কারণ মিউচুয়াল ফান্ডে যখন আমরা ইনভেস্ট করছি আলটিমেটলি টাকাটা স্টক মার্কেটেতে ইনভেস্ট হচ্ছে। এবার এই স্টক মার্কেটেতে এর যে প্রাইস সেটা কখনো আপ কখনো ডাউন থাকে। তো যদি আপনি প্রতি মাসে ইনভেস্ট করেন তাহলে কি হয় যে রুপি কস্ট অ্যাভারেজিং যেটা সেটা হয়ে যায়। সেটা কি জিনিস, সেটা হলো এরকম যে যখন আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করছেন, এইবার যখন মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কম হবে তখন কি হবে, আপনি বেশি ইউনিট পাবেন। আবার যখন মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেশি থাকবে তখন আপনি কম ইউনিট পেলেন। তো আপনার এটা অ্যাভারেজ আউট হয়ে গেল। তো সেই কারণের জন্যই যে এই যে মার্কেটের আপ অ্যান্ড ডাউন এই দুটোই কিন্তু আপনার কাজে লাগবে এবং অ্যাভারেজ আউট হয়ে যাবে। সেই কারণের জন্যই বলা হয় যে আপনি কখনোই কিন্তু এই এসআইপির যে ইনস্টলমেন্ট সেটাকে স্কিপ করবেন না, বরং এটা সাজেস্ট করা যেতে পারে যে যখন মার্কেট ডাউন আছে তখন চাইলে একটু অ্যাডিশনাল এক্সট্রাও ইনভেস্ট করে দিতে পারেন, কারণ সেই সময়তেই কিন্তু আপনি সবথেকে সস্তাতে ইউনিটগুলো কিনে নিতে পারছেন আর সেটাই কিন্তু পরে আপনার জন্য একটা বড় লামসাম অ্যামাউন্ট ক্রিয়েট করতে হেল্প করবে। 3 নম্বর যে পয়েন্ট সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো চুজ দ্য রাইট ফান্ড। এবারে এই রাইট ফান্ড বলতে আমি কিন্তু ফান্ডের নামের কথা বলছি না বা কোন কোম্পানির ফান্ড সেটা বলছি না, আমি বলছি যে রাইট ক্যাটাগরির ফান্ডে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর এই ক্যাটাগরিটা চুজ করতে গেলে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আপনি কেন ইনভেস্ট করছেন, মানে আপনার ইনভেস্টমেন্ট গোলটা কি,
আপনার রিস্ক অ্যাপেটাইট কীরকম, মানে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কীরকম, আর 3 নম্বর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট হরাইজেন, মানে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করবেন। এই 3টে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমনিতে যেগুলো পপুলার মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি আছে সেগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে গত 10 বছরে তাদের রিটার্নটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন। যেমন ধরুন লার্জ ক্যাপে অ্যাভারেজ রিটার্ন এসেছে 13.19%, আবার লার্জ অ্যান্ড মিড ক্যাপে দেখবেন গত 10 বছরেতে 16.26% সিএজিআর হারে রিটার্ন এসেছে। ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে 14.81% রিটার্ন পেয়েছি, মিড ক্যাপে পেয়েছি আরও বেশি 18.79%, স্মল ক্যাপ একদম টেবিলের মধ্যে সব থেকে হাই 20.64%, ইএলএসএস ক্যাটাগরিতে 15.52%, আর ভ্যালু ওরিয়েন্টেড ফান্ডগুলোর ক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন হলো 16.46%। তো এইটা দেখে অনেকেই ভাবতে পারে ঠিক আছে, সব থেকে তো ভালো রিটার্ন দেখছি স্মল ক্যাপ আর মিড ক্যাপেই আছে, তাহলে যা ইনভেস্ট করা সব স্মল আর মিড ক্যাপেই করব। সেটা কিন্তু না। মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করব তখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, স্মল আর মিড ক্যাপ যেমন ভালো রিটার্নও দেয়, সেটা আবার সব থেকে ভোলাটাইলও বেশি, সব থেকে রিস্কও এখানে বেশি। তো আমার ইনভেস্টমেন্ট টেনিওরটা দেখতে হবে, গোল দেখতে হবে, আমি টাকাটা কত দিনের জন্য ইনভেস্ট করছি। আমার ইনভেস্টমেন্ট টেনিওর যদি আগামী 5 থেকে 7 বছর হয় তাহলে আমি বলবো লার্জ ক্যাপে যান। আবার যদি বলি যে 15 বছর 20 বছর পর্যন্ত সময় আছে, সেক্ষেত্রে স্মল অথবা মিড ক্যাপে ইনভেস্ট করা যেতে পারে। তো আপনাকে একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরি করতে হবে। সব টাকা লার্জ ক্যাপেও দেওয়া যাবে না, সব টাকা স্মল ক্যাপেও দেওয়া যাবে না। কিছু টাকা লার্জ ক্যাপে, কিছু টাকা মিড ক্যাপে, কিছু স্মল ক্যাপ, কিছু ফ্লেক্সি ক্যাপ, এইরকমভাবে টাকাটা ডিভাইড করে তারপরে ইনভেস্ট করতে হবে। এইবার যদি মনে করুন আপনি 10,000 টাকা এই এসআইপিতে ইনভেস্ট করবেন, কোন ফান্ডে কত টাকা রাখবেন সেই নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেতে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। এর পরের যে পয়েন্টটা সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইনক্রিজ এসআইপি অ্যামাউন্ট ওভার টাইম। প্রতি বছর বছর না আপনার যে এসআইপির অ্যামাউন্ট সেটা একটু একটু করে বাড়াতে থাকবেন, তাহলে কিন্তু আপনি আপনার টেনিওরের শেষে একটা বড় লামসাম অ্যামাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। মনে করুন যে আপনি একটা এসআইপি শুরু করেছেন প্রতি মাসে 10,000 টাকা, 15 বছরের জন্য এসআইপি করলেন, আমি ধরে নিলাম 12% অ্যাভারেজ রিটার্ন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 18 লাখ, আর এই রিটার্নটা যদি যোগ করি তাহলে আপনি টোটাল পাবেন 50,45,000 টাকা, গুড রিটার্ন। কিন্তু যদি আপনি একটা কাজ করেন যে বছর বছর কিছু কিছু পরিমাণ টাকা এর উপরেতে বাড়িয়ে দেন, মানে প্রথম বছর আপনি 10,000 করলেন, পরের বছর একটু বাড়িয়ে দিলেন কারণ আপনার ইনকাম বাড়ছে, স্যালারি বাড়ছে, তো সেই হিসাব করে এসআইপি একটু বাড়িয়ে দিলেন। যদি সেইভাবে একটু একটু করে অ্যামাউন্টটা বাড়িয়ে যান তাহলে কিন্তু আপনার যে ফাইনাল ভ্যালুটা সেটা কিন্তু অনেকটা বেশি হবে। আপনাকে একটা চার্ট শো করছি, আপনি 10,000 টাকা তো করছেনই, আপনি যদি বছর বছর 5% হারে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা বাড়ান তাহলে দেখা যাচ্ছে যে আপনি টোটাল 25,89,000 টাকা ইনভেস্ট করবেন আর আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 63.38 লাখ। তাহলে দেখুন যে আপনি আগে কত পাচ্ছিলেন, 45 লাখের কাছাকাছি। শুধু বছরে 5% হারে এসআইপির অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়ার জন্য আপনার ম্যাচুরিটি ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে গেল, 45 লাখ থেকে এখন 63,38,000 হয়ে গেল। এটাই যদি বছরে 10% বাড়ানো যায় তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু হয়ে যাবে 86,39,000 টাকা। মানে বুঝতে পারছেন, আগের প্রায় ডবল হয়ে গেছে, 10% শুধু বাড়িয়ে গেছি। তারপরে 15% বাড়ালে আরও অনেক বেশি পাবেন, সেখানে 1,20,00,000 টাকার উপরে আপনার ভ্যালু হয়ে যাবে। আর যদি 20% হারে এসআইপি বাড়াতে পারেন, যেটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে যারা চাকরিজীবী, 20% বাড়ানোটা এত সহজ কাজ না, তাহলে দেখা যাচ্ছে 1,72,00,000 টাকা হয়ে যাবে। এরপর লাস্ট যে পয়েন্টটা সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। প্রথমের 4টে পয়েন্ট তো ইম্পর্টেন্ট, কিন্তু এই শেষের পয়েন্টটা যদি আপনি ফলো করতে না পারেন তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন কখনোই পেতে পারবেন না। আর সেটা কি, সেটা হলো কন্ট্রোল ইওর ইমোশন। মিউচুয়াল ফান্ডের জগতে যখনই আসবেন না তখন আপনার লাইফটা 3টে ফেজের উপর দিয়ে যাবে। প্রথম যে ফেজ সেটাকে বলা হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজ। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, দেখা গেল আপনি রিটার্ন পেয়েছেন ওই 7 থেকে 10%, কিন্তু আপনার এক্সপেকটেশনটা আরও অনেক বেশি ছিল। আপনি দেখছেন যে গত 1 বছরে কোনো কোনো ফান্ড 60-70% রিটার্ন দিয়ে দিয়েছে। তো এই যে ফেজ এটাকে বলা হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজ। সবসময় প্রতি বছরই এরকম 60-70% রিটার্ন নাও দিতে পারে। লং টার্মে আপনি ভালো রিটার্ন পাবেন, এটা ঠিক, 12-14% রিটার্ন পাবেন, কিন্তু সেটা যে প্রতি বছরই পাবেন এই রকম কিন্তু কথা নেই। সুতরাং এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজটাকে কিন্তু আপনাকে কাটিয়ে যেতে হবে, আপনাকে ওয়েট করে থাকতে হবে। তারপরের যে ফেজ সেটা আরও ইম্পর্টেন্ট, সেটা কি জানেন, সেটা হলো অ্যান্ড এফডি উড হ্যাভ বিন বেটার। এফডিতে টাকা জমা করলে তো ভালো হতো, আমি কত রিটার্ন পেয়েছি, আরে 7% রিটার্ন, এ তো এফডি এর থেকে ভালো রিটার্ন দিতে পারে।
ডিসিশানটা বোধহয় ভুল হয়ে গেল, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করলেই ভালো হতো। তো এই যে আপনার মনে সন্দেহ আসছে, আপনি যে ইনভেস্টমেন্ট ডিসিশানটা নিয়ে সেই ডিসিশানটা ঠিক কি না এই নিয়ে আপনার মনে একটা সন্দেহ তৈরি হচ্ছে, তো এই একটা ফেজ এটাও কিন্তু আসবে। এরপর 3 নম্বর যে ফেজ সেটাকে বলবো প্যানিক ফেজ। প্যানিক ফেজে কি হয়, আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন তার থেকেও কমে গেছে, নেগেটিভ রিটার্ন, ভাবতে পারছেন? কিন্তু এরকম ঘটনা ঘটবে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কিন্তু আপনার নেগেটিভ রিটার্ন হওয়ারও খুব সম্ভাবনা আছে। যেমন ধরুন করোনার সময়তে আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট ছিল, 2017 সাল থেকে ইনভেস্ট করে যাচ্ছি, আস্তে আস্তে টাকাটা বাড়ছিল। করোনার সময় হঠাৎ করে দেখা গেল আমার যে ফান্ড ভ্যালু ছিল তার 50% হয়ে গেছে। আপনি বুঝতেই পারছেন যে সেই সময় কীরকম প্যানিক হয়ে যায় লোক, কারণ আপনার ভ্যালু কত কমে গেছে, তখন মনে এইটা আসবে এই আগে বিক্রি করে দিলে ভালো হতো। তো এই যে প্যানিক ফেজ এটাও কিন্তু থাকবে, কিন্তু প্যানিক ফেজের সময়তে আমাদের বিক্রি করলে চলবে না, বরং উল্টো ডিসিশানটা নিতে হবে। যখন দেখছেন যে মিউচুয়াল ফান্ডে বিরাট একটা ক্র্যাশ করে গেছে বা মার্কেট ডাউন হয়ে গেছে, সেই সময় আমাদের আরও বেশি বেশি করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, কারণ সেটাই কিন্তু সুবর্ণ সময় মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করার। তো এই পয়েন্টটা সামারাইজ করলে আমি কি বলতে পারি, যে সিট টাইটলি, একদম শক্ত করে বসে থাকুন এবং পেশেন্টলি ওয়েট করুন। আপনার যে টাইম বা টেনিওর, সেই টেনিওরের জন্য ওয়েট করুন। যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন, যদি আপনার 15 বছর পরে কোনো গোলের জন্য ইনভেস্ট করেন, তাহলে মাঝপথে মিউচুয়াল ফান্ডের ভ্যালু কমলো বাড়লো এদিকে তাকানোর কোনো দরকার নেই। আপনি কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে যেতে থাকুন। যখন আপনার এই গোলটা কাছাকাছি চলে আসবে, যখন ধরুন আপনার গোল থেকে 1 বছর বা 2 বছর আছে, সেই সময় গিয়ে ইভ্যালুয়েট করবেন যে এইবার এই টাকাটা আমি কি তুলে নেবো না আর কিছুদিন রাখবো, তখন ডিসিশান নেবেন। 15 বছর ইনভেস্টমেন্ট টাইম আছে আর 2-3 বছর ইনভেস্ট হয়েছে, এই সময়তে ভাবার কিছু নেই, জাস্ট কন্টিনিউ। তো এই পয়েন্টগুলো যদি ফলো করতে পারেন, আমি বিলিভ করি যে আপনি মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন পেতে পারবেন।